নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। 5টার 5 মিশালিতে শুরুতেই রাজনীতির খবর, তার কারণ রাজনীতির আঁচ বাড়ছে। মনে আছে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কি বলেছিলেন যে 40টি আসন পাবে কিনা সন্দেহ। সেদিনের সেই বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে আজ খোঁচা দিতে ছাড়লেন না নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য শোনার আগে কোন বক্তব্যকে হাতিয়ার করে আজকের এই খোঁচা তা একবার আপনাদের শোনাই। তার কারণ আজ প্রধানমন্ত্রী বলছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে। কোন চ্যালেঞ্জের কথা বলছিলেন, কোন বক্তব্যের কথা বলছিলেন, প্রথমে শুনুন। লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে, কংগ্রেস তুমি তো একা পারবে না। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। 2রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস 40টা সিট পাবে কিনা জানি না। সেই কথাকে হাতিয়ার করে এবার খোঁচা দিলেন নরেন্দ্র মোদী, তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসকে। 40 আসনের কথাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বললেন, শুনুন। पश्चिम बंगाल से आपको जो चैलेंज आई है, और पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। আর এই বক্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস কি বলছে? অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে কংগ্রেসকে কটাক্ষ করা মানে বিজেপির হাত শক্ত করা। পরোক্ষে তো তাই বললেন তিনি, শুনুন। ভারতবর্ষে মোদি জানে যে তার সব থেকে বড় প্রতিপক্ষের নাম কংগ্রেস। তাই লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, দেশ বলুন, বিদেশ বলুন, সর্বত্র মোদিকে বলতে হয় যে কংগ্রেসকে হারাতে হবে। আর মোদিকে প্রতিদিন কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল দিতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। মোদির সেই তত্ত্বকে যারা সমর্থন করে কথা বলবে, মোদির সেই তত্ত্বকে যারা আরো মজবুত করবার জন্য ওকালতি করবে, তারা প্রকারান্তরে মোদিকে সাহায্য করবে। এটা কিন্তু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে। কারণ কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদিকে সমর্থন করা। আঁচ বাড়ছে, উত্তাপ বাড়ছে, বিধানসভায়ও সেই উত্তাপ দেখা যাচ্ছে। কেন? তার কারণ হলো যে প্রচার, যে ইস্যু এতদিন ধরে তৃণমূল তুলে এসেছে রাস্তায়, রেড রোডে, দিল্লিতে গিয়ে বিভিন্ন সভায়, সেই একই ইস্যু আজ উঠে এলো বিধানসভায়। মন্ত্রীর বক্তব্য থেকে কি ইস্যু? না কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার ইস্যু। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার ইস্যু উঠে এলো মন্ত্রীর গলায়, যেখানে তিনি জল প্রকল্পে কেন্দ্র টাকা দেয়নি সেই বক্তব্যই বলছেন। মন্ত্রী পুলক রায় অভিযোগ করছেন যেখানে 75 লক্ষ বাড়িতে রাজ্য সরকার জল দিয়েছে, সেই জল দেওয়ার যা খরচ তার 50% টাকা তো রাজ্যের সঙ্গে 50% কেন্দ্রেরও দেওয়ার কথা, কিন্তু কেন্দ্র সে টাকা দেয়নি, কেন্দ্র বঞ্চনা করেছে। শুনুন। সম্মানীয় মমতা ব্যানার্জি চান যে মানুষকে যত সুন্দর সম্ভব পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেয়। সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করছি। ইতিমধ্যে গ্রাম বাংলা 75 লক্ষ পরিবারে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছি। বাকি জলও আগামী দিনে আমরা মানুষের কাছে যত শীঘ্র সম্ভব পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেব। আমরা যে আনুপাতিক হার 75%-এর বেশি দিচ্ছি, কারণ টোটাল স্ট্যাবলিশমেন্ট আমাদের ইলেকট্রিসিটি থেকে, ল্যান্ড থেকে শুরু করে এবং মেইনটেন্স সবটাই রাজ্য সরকার বহন করছে। যদি কেন্দ্র না দেয় তাহলে রাজ্য সরকারই দেওয়া উচিত, বলছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। ওরা ভুলে গেছে যে পানীয় জলের সরবরাহটা রাজ্য সরকারের কর্তব্য। ওরা খেলামেলা করছেন, এই প্রকল্প ওই প্রকল্প করছেন, পানীয় জল দেওয়ার সময় দুঃখ করছেন যে কেন্দ্র সরকার পয়সা দিচ্ছে না, আরো দিচ্ছে। সংবিধান অনুযায়ী এসছে, ওদের তো দায়িত্ব নেওয়া উচিত যে কেন্দ্র সরকার দিলে ভালো,
না দিলেও আমাদের সংবিধান বলছে আমাদের পানীয় জল সরবরাহ করার কথা, আমরা পানীয় জল ওরা সরবরাহ করতে পারছেন না। দোষ দিচ্ছেন কাকে? ওই যত দোষ নন্দ ঘোষ, কেন্দ্র সরকার। আজ ডুমজুর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এলো কেন্দ্রের বঞ্চনার কথা। জল প্রকল্পে যেভাবে জল দেওয়া হচ্ছে, রাজ্য দিচ্ছে, কেন্দ্র কোনো রকম সহায়তা করছে না। হাওড়া জেলাতেও মনে রাখবেন 6,73,73,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, নল ওয়াটার। তার মধ্যে 2,78,000 বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এই প্রোগ্রামটায় 75% আমরা খরচ করি, আর আমাদের টাকা থেকে যেটা জিএসটি তুলে নিয়ে যাওয়া হয় তার থেকে মাত্র 25% খরচ করে বলছে করলোকে আমরা আবার কে না বন্ধু না। প্রতিদিন জমি কিনতে আমায় টাকা দিতে হয়, প্রতিদিন পাইপ লাইন পাতার জন্য টাকা খরচ হচ্ছে, আমার মেনটেনেন্স করার জন্য টাকা খরচা হচ্ছে। আমাদের 75% আমার খরচ, ওদের 25% খরচ, সেটাও একটাই মাত্র ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে। তো বিধানসভার প্রসঙ্গ যখন উঠলো, এই তো বিধানসভার একটা ছবি আপনাদের দেখিয়ে নিয়ে, এই যে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা সবাই বেরিয়ে চলে আসছেন। কেন না নারী সুরক্ষা নেই। তো এই নিয়ে আজ যখন তারা মুলতবি প্রস্তাব রাখেন তখন তাতে রাজি হয়ে যান অধ্যক্ষ, কিন্তু তারপরেও তারা আলোচনা চান, এবং আলোচনার যখন পারমিশন মেলেনি তারপরে তারা কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেন, স্লোগান দিতে থাকেন, বাইরে বেরিয়ে আসেন। বাইরে এসেও পুলিশ মন্ত্রী ধিক্কার, এবং একের পর এক ব্যানার নিয়ে তারা সেখানে স্লোগান শুরু করেন। ওমেন আর নট সেফ ইন ওয়েস্ট বেঙ্গল, এইসব প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বেরিয়ে আসেন এবং তারা প্রতিবাদে সামিল হন। সরাসরি যে ছবি দেখছেন দেখুন, বেলগাছিয়ায় ভয়াবহ আগুন। কিভাবে লাগলো আগুন, কতটা জায়গা জুড়ে আগুন? আমার সঙ্গে প্রতিনিধি সুবীর রয়েছেন, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, কোথায় কোথায় আগুন লেগেছে, কতটা জায়গা জুড়ে? এ তো ভয়াবহ যে ছবি দেখতে পাচ্ছি। দেখো অতনুদা, বেলগাছিয়ায় সেন্ট্রাল ডেয়ারির ভিতরে আগুন লেগেছে এবং ভয়াবহ আগুন অগ্নিকাণ্ড লেগেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বেলগাছিয়ার যে সেন্ট্রাল ডেয়ারি তার ভেতরে একটি গোডাউন রয়েছে, পরিত্যক্ত গোডাউন। সেই গোডাউনে কিন্তু আগুন লাগে এবং এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। এবং তোমাকে জানিয়ে রাখি যে আরো 5টি ইঞ্জিন কিন্তু ঢুকছে, মোট 12টি ইঞ্জিনের তৎপরতায় এই মুহূর্তে কাজ চলছে। এবং এলাকায় কিন্তু ব্যাপক একটা আতঙ্ক ছড়িয়েছে, কারণ পার্শ্ববর্তী জায়গায় কিন্তু ঘনবসতিপূর্ণ জায়গা রয়েছে। এবং আগুন মূলত কি কারণে লেগেছে এখনো পর্যন্ত দমকলের আধিকারিকরা তারা কোনো কিছু বলতে পারেননি। মূলত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং পরিত্যক্ত গোডাউনে কোন রকম কোনো বস্তু বা কোন রকম কোনো কিছু পদার্থ ছিল সেখান থেকে লাগতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু দমকল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এখনো পর্যন্ত দমকলের আধিকারিক তারা কিন্তু কোনো রকম কোনো কিছু বলতে পারছেন না। সুবীর সঙ্গে থাকো, সুবীর সঙ্গে থাকো। দমকল মন্ত্রী সুজিত বসু হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যেতে পারেন বেলগাছিয়া। তার বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব নয়। ভয়াবহ আগুন লেগেছে এবং এই আগুন নেভাতে দমকলের 12টি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে। এলাকাটা একবার বোঝার চেষ্টা করবো সুবীর তোমার মাধ্যমে। এই যে তুমি বলছো পরিত্যক্ত গোডাউন, সেই গোডাউন কোথায় এবং তার আশপাশে কি রয়েছে? দেখো, সেন্ট্রাল ডেয়ারির একদম ভেতরেই কিন্তু এই পরিত্যক্ত গোডাউন এবং বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই গোডাউন ছিল। এবং এই গোডাউনের মধ্যে কি মজুত করা ছিল বা কি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না, কারণ দমকল এবং পুলিশ তারা কিন্তু এই যে যেখানে আগুনটা লেগেছে সেখানে কিন্তু কাউকে কিন্তু সেভাবে ঢুকতে দিচ্ছে না। এবং একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। না না সুবীর, আমি বোঝার চেষ্টা করছি গোডাউনের ভিতর না, গোডাউনের চারপাশের জায়গাটা আমি একটু বোঝার চেষ্টা করবো তোমার মাধ্যমে, যে আগুন ছড়িয়ে পড়লে ঠিক কিভাবে ছড়িয়ে পড়তে পারে, কতটা বিপদের আশঙ্কা রয়েছে? দেখো, গোডাউনে যে আগুনটা লেগেছে, যে আগুন কিন্তু আস্তে আস্তে করে যে এই যে ডেয়ারি যে প্ল্যান্ট গুলো রয়েছে, যে প্ল্যান্টে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে এবং একটি প্ল্যান্টেও কিন্তু ছড়িয়ে গিয়েছে আগুন। এবং আগুন কিন্তু সেখানে কিন্তু আগুন জ্বলছে আমরা জানতে পারছি। এবং ভেতরে কিন্তু কাউকে সেভাবে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। এবং দমকল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আরো কিন্তু দমকলের গাড়ি যারা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু এই ঘটনাস্থলে আসবেন এমনটা আমরা জানতে পারছি। অতনুদা, সুবীর সঙ্গে থাকো, ঘটনাস্থলে থাকো, পরিস্থিতি নজর রাখো। আমরা সুবীরের থেকে আপডেট জানবো। যে ছবি আপনারা দেখছেন এই ছবি সত্যি ভয়াবহ ছবি।
12টি ইঞ্জিন দমকলের ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা বোধহয় অতটা সহজ হবে না। খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে হয় না। যে পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে এবং যতটা জায়গা জুড়ে ধোঁয়া দেখা যাচ্ছে, পরিত্যক্ত গোডাউন মানে সেখানে দাহ্য পদার্থ থাকতেই পারে, সেরকমই অনুমান করা যেতে পারে। এবং আগুন ছড়িয়ে পড়ছে সেই ছবি দেখছি। মেন বিল্ডিং, সেই মেন বিল্ডিং এর দিকেই এখন নজর, কারণ আগুন কোনোভাবেই ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না। প্রথম কাজ দমকলের তাই হয়ে থাকে। দমকল কর্মীরা যারা কাজ করে তারা দেখেন যে যতটা সম্ভব আগে আগুন অ্যারেস্ট করা যায় কিনা সেদিকটা দেখার, তারপর আগুনের উৎসস্থল সেটা খুঁজে দেখার। আপডেট খবর নেব কি হলো বেলগাছিয়া মিল কলোনির আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে। আমার প্রতিনিধি সেখান থেকে সরাসরি জানাবেন আপনাদের, এবং থাকবে আরো খবর। বিরতির পর সঙ্গে থাকুন।